আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নিউটনস ল। লাস্ট ভিডিওতে আমরা বল সম্পর্কে পড়ছি। তাহলে চলো, আমরা সবাই জানি যে নিউটনের ল কয়টা? তিনটা। ঠিক আছে, নিউটনের সূত্র তিনটা। নিউটনের প্রথম সূত্র, তোমরা যদি একটু বই থেকে স্টেটমেন্টটা দেখো তাহলে প্রথম সূত্রে বলা হয়েছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। কি বলা হয়েছে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। কথা কয়টা? তিনটা। দেখো, বল প্রয়োগ করা হবে না, ঠিক আছে, তার মানে বল নাই। বল যদি না থাকে সেই ক্ষেত্রে যেই বস্তু স্থির আছে সেই বস্তু স্থিরই থাকবে, যেই বস্তু সমবেগে চলতেছে সেই বস্তু সমবেগেই চলবে, সরল রেখায় চলবে। ঠিক আছে, এই তিনটা বিষয়। এখন দেখো তো, এই জিনিসটা তোমাদের কি পরিচিত লাগতেছে? অবশ্যই পরিচিত লাগার কথা। আমরা লাস্ট লেকচারে পড়ছি যে কোনো বস্তু যদি স্থির থাকে সেই বস্তু স্থিরই থাকতে চায়, আবার কোনো বস্তু যদি গতিশীল থাকে সে বস্তু গতিশীল থাকতে চায়। লাস্ট লেকচারে আমরা এটা পড়ছি। কোথায় পড়ছি? আমরা পড়ছি জড়তাতে। জড়তা কি ছিল? যে একটা বস্তু তার অবস্থা ধরে রাখতে চায়। বস্তু কি চায়? অবস্থা ধরে রাখতে চায় বা অবস্থা অপরিবর্তিত রাখতে চায়। যে বস্তু স্থির আছে সে স্থিরই থাকতে চাইবে এবং যে বস্তু গতিশীল আছে সে গতিশীলই থাকতে চাইবে। সে তার বেগের মান বা দিক কোনোটাই পরিবর্তন করতে চাইবে না। দেখো তো, নিউটনের প্রথম সূত্র আমাদেরকে সেম কথা বলছে না, যে আমরা যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করব না ততক্ষণ পর্যন্ত কোনো একটা স্থির বস্তু স্থিরই থাকবে এবং কোনো একটা বস্তু যেটা সমবেগে চলতেছে সেই বস্তুটা সমবেগেই চলবে এবং সরল রেখায় চলবে। সমবেগে চলবে অর্থাৎ কি? বেগের মানের কোনো পরিবর্তন করবে না এবং সরল রেখায় চলবে মানে কি? বেগের দিকের কোনো পরিবর্তন করবে না, মানে বেগের মান বা দিক কারোই কোনো পরিবর্তন সে করবে না। তাহলে অ্যাকচুয়ালি কি দেখলাম? যে নিউটনের প্রথম সূত্র যেটা, সেটা অ্যাকচুয়ালি জড়তার বহিঃপ্রকাশ, বা প্রথম সূত্র থেকেই জড়তা ধারণাটা আসছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে বল প্রয়োগ করা না হলে প্রথম সূত্রটা খুব ইজি। কি বলা হয়েছে? বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, গতিশীল বস্তু বা সমবেগে গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাব আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রে আমাদেরকে কি বলা হয়েছে? দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা প্রথমে স্টেটমেন্ট দেখব, তারপরে এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন দেখব। নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে যেদিকে বল প্রয়োগ করা হবে। কি বলছি? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে যেদিকে বল প্রয়োগ করা হবে। তাহলে তার আগে আমাদের জানার বিষয় হচ্ছে যে ভরবেগ জিনিসটা কি। আমরা তো এই জিনিসটা জানি না যে ভরবেগ কি। আচ্ছা, সিম্পলি মনে রাখো, ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। এবং ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। ভরবেগ কি? ভর আর বেগের গুণফল। আমাদের যত ধরনের ম্যাক্রো অবজেক্টস আছে, ম্যাক্রো অবজেক্ট বলতে মনে করো গাড়ি, তারপরে সাইকেল থেকে শুরু করে আমরা বাস্তব জগতে যেসব জিনিসপত্র দেখি, যেসব যানবাহন দেখি, তাদের ক্ষেত্রে ভর এবং বেগের গুণফল মিলে যে নতুন রাশিটা তৈরি হয় সেই রাশিটা হচ্ছে ভরবেগ। আচ্ছা, অলওয়েজ কি ভর আর বেগের গুণফলেই ভরবেগ তৈরি হবে? না। যেমন মনে করো, এক্সেপশন হচ্ছে ফোটন। ঠিক আছে, ফোটনের কি নাই? ফোটনের কিন্তু কোনো ম্যাস নাই। আমরা সবাই জানি ফোটন হচ্ছে একটা কি? ম্যাসলেস পার্টিকেল। কিন্তু ফোটনের ভরবেগ এক্সিস্ট করে। ফোটন যদিও ম্যাসলেস পার্টিকেল কিন্তু তার ভরবেগ এক্সিস্ট করে। বাট আমাদের ম্যাক্রো অবজেক্টের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্ট আলোচনা। এই আলোচনায় আমরা আজকে যাব না, কারণ এসএসসি লেভেল পর্যন্ত তোমাদের যত কিছু দরকার সেই জিনিসের আমাদের কোনো দরকার নাই। ঠিক আছে, এসএসসি সিলেবাসে আমাদের এটার কোনো দরকার নাই। আমাদের জাস্ট এতটুকু জানলেই চলবে যে একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলবো? আমরা ভরবেগ বলবো। এবং আমরা জানি বেগ কি? একটা ভেক্টর রাশি। বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে ভরবেগ নিজেও কি হবে? ভেক্টর রাশি হবে। তাহলে ভরবেগ কি? একটা ভেক্টর রাশি। ওকে, আমরা বলছিলাম একটা জিনিস জানতে হইলে তার কয়টা জিনিস জানতে হয়? চারটা জিনিস সম্পর্কে জানতে হয়। তার ডেফিনেশন জানতে হয়। আমরা এখন ডেফিনেশন জানি। ভর এবং বেগের গুণফল করলে তাকে কি পাবো? ভরবেগকে পাবো। তারপরে তার একক চিনতে হয়। তার এককটা কি? দেখো, ভরের একক এবং বেগের একককে গুণ করলে ভরবেগের একক পেয়ে যাবা। তাহলে ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের একক। এবং তার মাত্রাও জানতে হয়। মাত্রাটা কি? দেখো, কেজি বা ম্যাসের জন্য মাত্রা কি? এম। মিটার মানে কি? লেন্থের মাত্রা কি? এল। এবং সেকেন্ড মানে কি? টাইম। তাহলে টাইমের মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। এবং লাস্টলি কি জানতে হয়? সে স্কেলার না ভেক্টর। আমরা অলরেডি বলে দিছি সে ভেক্টর রাশি, কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং একটা ভেক্টর রাশির সাথে এম কি? ভর স্কেলার। ভেক্টর রাশির সাথে স্কেলার গুণ করলে যা পাই সেটা নিজে কি হবে? একটা ভেক্টর রাশি তৈরি করবে। তাহলে ভরবেগ হচ্ছে আমাদের, এখন আমরা ভরবেগ কি সেটা জানি।
তো আমাদের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছিল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার, এখন পরিবর্তনের হার মানে কি? আবার পরিবর্তনের হার হচ্ছে, দেখো কোনো একটা জিনিস আমি যখন বলবো পরিবর্তনের হার, তার মানে একক সময়ে কতটুকু পরিবর্তন সেটা জানতে চাওয়া হচ্ছে। পরিবর্তনের হার মানে কি আসলে? পরিবর্তনের হার মানে হচ্ছে একক সময়ে পরিবর্তন। পরিবর্তনের হার, পরিবর্তনের হার কথাটার মানে কি? একক সময়ে পরিবর্তন, একক সময়ে পরিবর্তন। অর্থাৎ আমি যদি মোট পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করে দেই, মোট পরিবর্তনকে মোট অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা পরিবর্তনের হার পেয়ে যাব। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনকে আমরা বলতে পারি ডেল পি, এবং এটা যেহেতু একটা ভেক্টর রাশি উপরে ভেক্টর সাইন দিয়ে দিলাম, তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে কি একক সময় পরিবর্তন, একক সময় পরিবর্তন পাইতে হলে কি করতে হবে? মোট সময় দিয়ে ভাগ করতে হবে। ভরবেগের পরিবর্তনের হার তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং আমরা জানি বল ভেক্টর রাশি। এবং দ্বিতীয় অংশে কি বলা হয়েছিল? ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে যেদিকে বল প্রয়োগ করা হবে। বিষয়টা কেমন? ধরো তুমি সাইকেল চালাচ্ছ, তুমি সাইকেলটা চালাতে চালাতে সামনে বাম পাশে একটা মোড় আসলো, তাহলে তুমি কি করবা? সাইকেলের হ্যান্ডেল বাম দিকে ঘোরাবা। তার মানে এই যে ঘোরানো, এটা কি একটা বল? গত ক্লাসেই আমরা পড়ছি সাইকেলের হ্যান্ডেল ঘোরানো একটা কি বল প্রয়োগ করা। তাহলে বলটা বাম দিকে প্রয়োগ করলে সাইকেল কোন দিকে যাবে? সাইকেলও বামেই যাবে। তার মানে তুমি যেদিকে বল দিছো সাইকেল সেদিকেই ঘুরছে। এই জন্যই বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটবে যেদিকে আমরা বলটা দিব। যদি মোটটা ডানে থাকতো আমরা ডানে ঘুরাইতাম, সেক্ষেত্রে সাইকেলটাও ডানে যাইতো। অর্থাৎ যেদিকে বল দিচ্ছি ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটতেছে। এই জন্যই বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটবে যেদিকে বলটা প্রয়োগ করা হবে। অর্থাৎ ভরবেগের দিকটা, ভরবেগের পরিবর্তনের দিকটা বলের দিকের সাথে সমানুপাতিক হবে, বলের দিকের সাথে একই দিক হবে। ক্লিয়ার? ওকে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল যে রূপ সেটা হচ্ছে এটা। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ যদি আমাদেরকে জিজ্ঞেস করে সেটা কি? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। এখন এই যে গাণিতিক রূপটা, এখানে কি আছে? একটা প্রপোর্শনাল সাইন আছে। আমরা জানি প্রপোর্শনাল সাইন থাকলে তো আমরা সেটা দিয়ে ম্যাথ করতে পারবো না। ম্যাথ করার জন্য আমাদের কি লাগবে? একটা ইকুয়াল সাইনওয়ালা সূত্র লাগবে, তাই না? তাহলে আমরা সেটা নিয়ে আসা যায় কিনা ট্রাই করি। দেখো ডেল পি, পি মানে কি? এমভি। আমরা লিখে রাখছি যে পি মানে কি? এমভি, ভরবেগ। ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল। তাহলে ডেল পির জায়গায় কি আমি লিখতে পারি ডেল এমভি? অবশ্যই লিখতে পারি। এবং ভি, যেহেতু ভি কি বেগ, বেগের দিক আছে, ভরের তো কোনো দিক নাই, সো ভি এর উপরে আমি ভেক্টর সাইন দিয়ে দিলাম, ডিভাইডেড বাই ডেল টি প্রপোর্শনাল এফ লিখতে পারি। এখন দেখো এই যে আমার ডেল এম ভি আছে, এর মধ্যে ম্যাস এবং ভেলোসিটির গুণফল, ম্যাস এবং বেগের গুণফল, তার মধ্যে ভর কি পরিবর্তন হইতে পারে? হইতে পারে না। আমরা বলছি আমরা ম্যাক্রো অবজেক্ট নিয়ে কথা বলছি, একদম টাইনি যে পার্টিকেলসগুলো, যেমন মনে করো ফোটন, ইলেকট্রন, প্রোটন, ওদেরকে নিয়ে আমরা এখন কথা বলতেছি না। তাহলে আমাদের যে ম্যাক্রো অবজেক্ট আছে তাদের ভরের কোনো পরিবর্তন হয় না। আমাদের গাড়ি, আমাদের হচ্ছে রকেট, এরোপ্লেন, এদের ক্ষেত্রে ভরের পরিবর্তনটা হয় না। তাহলে পরিবর্তন কি হইতে পারে? পরিবর্তন হইতে পারে অ্যাকচুয়ালি বেগ। তার মানে আমি এম ডেল ভি এর জায়গায়, ডেল এম ভি এর জায়গায় এম ডেল ভি লিখতে পারবো অবশ্যই। ভর ইন্টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই ডেল টি প্রপোর্শনাল এফ, অবশ্যই লিখতে পারবো আমরা এটা। এখন তারপরে দেখো তো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে আসলে কি? বেগের পরিবর্তন ডেল ভি, এটা কি আমি ভি মাইনাস ইউ লিখতে পারি? শেষ বেগ মাইনাস আদি বেগ। পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি। তাহলে বেগের পরিবর্তন মানে শেষ বেগ মাইনাস আদি বেগ, অবশ্যই লিখতে পারি। তাহলে চলো এটা লিখে ফেলি। এমটাকে বাইরে নিলাম, বেগের পরিবর্তনের জায়গায় লিখলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি ইজ প্রপোর্শনাল টু এফ। এখন দেখো তো আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি, এই জিনিসটা আসলে কি প্রকাশ করে? ভি মাইনাস ইউ বাই টি কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। কারণ আমরা জানি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনটাকে কি বলি? আমরা ত্বরণ বলি। একক সময়ে বেগের পরিবর্তনটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে এটা কি ত্বরণ প্রকাশ করতেছে। তার মানে আমি এখানে কি লিখতে পারবো? এম ইন্টু ত্বরণ প্রপোর্শনাল এফ। তাহলে এম এ প্রপোর্শনাল এফ। এবং নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা এই অংশটা পাইছি। স্টিল আমাদের কিন্তু প্রপোর্শনাল সাইনটা আছে, তাহলে আমাদের কি করতে হবে? প্রপোর্শনাল তুলতে হবে। এবং আমরা জানি প্রপোর্শনাল সাইন তুলে ফেললে একটা কি নিয়ে আসতে হয়? সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। আমরা সমানুপাতিক ধ্রুবক হিসেবে কাকে নিলাম? কে নিলাম। এই যে কে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা এখানে যদি কি করি, একটা 1 কেজি ভরের বস্তু নেই, কত কেজি ভরের? 1 কেজি ভরের বস্তু নেই, এবং তার উপরে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে পরীক্ষা নিরীক্ষা করে দেখবা যে তার যে ত্বরণটা তৈরি হবে সেই ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি একটা 1 কেজি ভরের বস্তু নেই, তার উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে তার যে ত্বরণটা তৈরি হবে সেটা কতটুকু তৈরি হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই সব ভ্যালুগুলো যখন তুমি সূত্রে ইনপুট দিবা, তখন তুমি আলটিমেটলি কে এর মান কত পাবা বলো তো? কে এর মান আলটিমেটলি পাবা 1 ইউনিট।
কে এর মান কত পাবা 1 ইউনিট। তাহলে কে এর মান যেহেতু 1 হয়ে গেছে, তার মানে আলটিমেটলি আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি না, F = ma। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসা ম্যাথমেটিক্যাল সূত্র, যেই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, এই সূত্রটা কি করতেছে, বল এবং ত্বরণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে। ঠিক আছে, বল এবং ত্বরণের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। ওকে, তাহলে এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। এখন আমরা একটা ইন্টারেস্টিং ঘটনা দেখব। দেখো, আমরা একটু আগে নিউটনের প্রথম সূত্রটা দেখছি, এখন আমরা দেখলাম নিউটনের দ্বিতীয় সূত্র। এখন আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনোভাবে প্রথম সূত্রে যাওয়া যায় কি না। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনোভাবে প্রথম সূত্রটা ডেরাইভ করা যায় কি না। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, নিউটনের দ্বিতীয় সূত্রটা কি পাইছি একটু আমরা এখানে লিখি। নিউটনের দ্বিতীয় সূত্র পাইছি F = ma। আমি ভেক্টর সাইনগুলো লিখলাম না, ভেক্টর সাইনগুলো দিলে এফ এর উপরে আর এর উপরে ভেক্টর সাইন দিয়ে দিব। তো F = ma। এখন এই জায়গায় যদি বলের পরিমাণ শূন্য হয়ে যায়, বলের পরিমাণ সব ধরনের, ধরো একটা সিস্টেমে যদি মাল্টিপল বল কাজ করে, আমি দিলাম F = 0, অর্থাৎ একটা সিস্টেমের উপরে যদি একাধিক বলও কাজ করে এবং সেই বলের পরিমাণটা যদি শূন্য হয়ে যায়, তাহলে আসলে কি হবে বলো তো? বলের পরিমাণ যদি শূন্য হয়ে যায়, তার মানে আমরা কি জানি F = কি ma। তাহলে ma = কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন কোনো একটা বস্তুর ভর কি শূন্য হইতে পারে? বস্তুর ভর শূন্য হইতে পারে না, কারণ বস্তুর মধ্যে কোনো না কোনো ভর থাকবেই। কারণ আবারও বলতেছি, ম্যাক্রো অবজেক্ট নিয়ে কথা বলতেছি, এখানে ফোটন নিয়ে কথা বলা হচ্ছে না। তো বস্তুর ভর একটা থাকবে, ভর যেহেতু থাকবে তার মানে ভর 0 হইতে পারে না, তাহলে অবশ্যই কে 0 হবে, অবশ্যই ত্বরণের পরিমাণ হবে 0। দেখো তো, এই জিনিসটাই আমার নিউটনের প্রথম সূত্র বলছিল না, যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ বলের পরিমাণ যদি শূন্য হয়, তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমদ্রুতিতে সরল রেখায় চলতে থাকবে। এটাই আমাদের নিউটনের প্রথম সূত্র বলছে। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইলাম, বলের পরিমাণ যদি শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য হবে। ত্বরণ শূন্য মানে কি, যে বস্তু স্থির আছে তার ত্বরণ শূন্য মানে কি, সে বস্তুটা আর নড়াচড়া করবে না, সে বস্তু স্থিরই থাকবে। এবং কোনো বস্তু যদি সমবেগে চলে, ত্বরণ শূন্য মানে কি, সময়ের সাথে বেগের পরিবর্তন নাই, তার মানে সময়ের সাথে যে বেগটা ছিল সেটা পরিবর্তিত হচ্ছে না, কনস্ট্যান্ট আছে, নির্দিষ্ট আছে। এটার মানে কি, এটার মানে সমদ্রুতিতে চলতেছে এবং বেগ যেহেতু ভেক্টর রাশি, তার মান বা দিক কোনোটাই পরিবর্তন হবে না, কারণ মান বা দিক যেটাই পরিবর্তন হোক তাহলে কি হয়ে যাবে, ত্বরণের পরিবর্তন হয়ে যাবে। তাহলে ত্বরণ যেহেতু জিরো, তার মানে বস্তুর বেগটা কমপ্লিটলি কনস্ট্যান্ট, মানও কনস্ট্যান্ট, দিকও কনস্ট্যান্ট, অর্থাৎ বস্তুটা সমবেগে সরল রেখায় চলতে থাকবে, যে বস্তুটা চলতেছিল, আর যে স্থির ছিল সে স্থিরই থাকবে। এভাবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটা ডেরাইভ করতে পারি। ওকে, তাহলে নিউটনের দুইটা সূত্রের আলাপ আলোচনা আমাদের শেষ। এখন আমরা যাব নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হয়েছে দেখো, তোমাদের মধ্যে সবাই নিউটনের তৃতীয় সূত্রটার নাম শুনছো, তাই না? আচ্ছা, যারা সায়েন্সে পড়ে না, তোমাদের যেসব ফ্রেন্ড সায়েন্সের নাই, তারাও দেখবা যে নিউটনের তৃতীয় সূত্রের নাম জানে, অ্যাটলিস্ট আর কিছু জানুক না জানুক, নিউটনের তৃতীয় সূত্রটা মোটামুটি সবাই জানে। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্রটা তাহলে কি বলা হয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বিষয়টা কেমন, আমরা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো, ধরো একটা বস্তু হচ্ছে একটা অবজেক্ট এ, এই অবজেক্টটা এদিকে যাচ্ছিল, আরেকটা অবজেক্ট বি, এটা এদিকে আসতেছিল। ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা এদিকে আসতেছিল, এই দুইটা আসতেছিল, এসে এরকম একটা জায়গায় এসে তারা কি হয়েছে, একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হইলে এ বস্তু বি বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে না, এ বস্তু বি বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে, এবং বি বস্তু আবার এ বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে না, বিও এর উপর একটা বল প্রয়োগ করবে। তো নিউটনের তৃতীয় সূত্র বলছে, একটা সিস্টেমে যদি আর কোনো বল কাজ না করে, কোনো বাহ্যিক বল কাজ না করে, কোনো কি করতে পারবে না, বাহ্যিক বল কাজ করতে পারবে না। বাহ্যিক বল কাজ না করলে তাহলে এই সিস্টেমে যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো থাকবে, এ বস্তু বি বস্তুর উপরে যে ক্রিয়া বলটা দিবে এফ এ, এবং বি বস্তু এ বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বলটা দিবে এফ বি, এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কি হবে, পরস্পর সমান হবে, এবং তাদের দিকটা কি হবে, দিক হবে বিপরীত। ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি আরও সিম্পল একটা এক্সাম্পল দিই, এটা বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে তোমরা আরেকটা এক্সাম্পল দেখো। ধরো এটা ভূমি, ঠিক আছে, ভূমিতে কি আছে, একটা ব্লক রাখা আছে, ভূমিতে একটা ব্লক রাখা আছে। এই ব্লকটার ওজন ধরে নিলাম, ভর ধরলাম আমরা এম, ব্লকটার ভর কত, এম ভরের একটা ব্লক ভূমিতে রাখা আছে। এই ব্লকটা নিচের দিকে কি করতেছে, mg পরিমাণ বল প্রয়োগ করতেছে। অবশ্যই আমরা সবাই জানি যে কোনো বস্তু তার ওজনের সমান বল ভূমিতে প্রয়োগ করে, যে কোনো বস্তু তার ওজনের সমান বল কি করে, ভূমিতে প্রয়োগ করে। এবং ভূমি কি করতেছে, ভূমি একটা আর বল তাকে ফেরত দিচ্ছে, তাই না? ভূমি কি করতেছে, একটা আর পরিমাণ বল ফেরত দিচ্ছে। এই আরটা কি, এই আর হচ্ছে আসলে অভিলম্বিক প্রতিক্রিয়া। আরটা কি, আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, আর এর নাম অভিলম্বিক প্রতিক্রিয়া। ঠিক আছে, ভূমি কি করতেছে, আর পরিমাণ বল ফেরত দিচ্ছে। আমরা লাস্ট ভিডিওতে বলছি যে এই আর আর এমজি কি হয়, আর আর এমজি সমান হয় জন্যই বস্তুটা কি হয়, পৃথিবীর এই গ্রাউন্ডে আটকে আছে। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে বস্তুটা যে এখানে স্টেবল হয়ে থাকতে পারছে তার কারণ হচ্ছে আর আর এমজি সমান। সাম্য বল পড়ানোর সময় আমরা এটা বলছিলাম।
তাহলে দেখো এই যে এম ভরের একটা বস্তু পৃথিবীতে তার ওজন দিচ্ছে, তাই না? পৃথিবীতে তার ওজনের পরিমাণ বল দিচ্ছে, এটা হচ্ছে তার জন্য আমরা ধরলাম তার জন্য কি বল, ক্রিয়া বল বা অ্যাকশন ফোর্স। ঠিক আছে, এম ভরের বস্তুটা পৃথিবীতে যে ওজনটা দিচ্ছে এটা যদি তার ক্রিয়া বল হয়, তাহলে পৃথিবী তাকে একটা প্রতিক্রিয়া বল আর ফেরত দিচ্ছে, এবং এই দুইটা সমান হওয়ার কারণেই বস্তুটা পৃথিবীর উপরে স্থির থাকতে পারছে। ক্লিয়ার? এই দুইটা সমান না হইলে কি হবে সেটা কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছি, আমি এখানে রিপিট করলাম না। তাহলে এম ভরের একটা বস্তু কি করতেছে, পৃথিবীতে তার ওজনের সমান ক্রিয়া বল প্রয়োগ করতেছে, এবং পৃথিবী তার উপরে কি করতেছে, আর পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে, এবং আমরা জানি ক্রিয়া আর প্রতিক্রিয়া বল এখানে সমান। এবং আমরা কি বলছি, নিউটনের তৃতীয় সূত্রও কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এই যে এম ভরের বস্তুটা সে পৃথিবীতে যে ক্রিয়াটা দিচ্ছে সেটা হচ্ছে mg, তাহলে তার বিপরীত প্রতিক্রিয়াটা কি আর, এবং এই দুইটা কি সমান, এবং এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া এই দুইটা সমান ও বিপরীত। দেখো এই যে mg কি নিচের দিকে কাজ করতেছে আর কাজ করতেছে উপরের দিকে, তাহলে তারা পরস্পর বিপরীত, এই জন্যই বলা হয়েছে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? ওকে, এখন লাস্ট যে কনফিউশনটা আসে এই সূত্রে, অনেক সময় কোশ্চিন হয় যে আমাদের যে নিউটনের তৃতীয় সূত্রের ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল, এই ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল কি একই বস্তুর উপরে কাজ করবে না ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করবে? ঠিক আছে, অলওয়েজ মনে রাখবা ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন অবজেক্টের উপরে কাজ করবে, যার উপরে ক্রিয়াবল কাজ করবে তার উপরেই প্রতিক্রিয়া বল কাজ করতে পারবে না। যেমন দেখো এই উদাহরণটাতে এম ভরের বস্তুটার ক্রিয়াবল কোনটা, ক্রিয়াবল হচ্ছে mg, সেই mgটা কি পৃথিবীর উপরে কাজ করতেছে, আর্থের উপরে কাজ করতেছে। ঠিক আছে, এবং প্রতিক্রিয়া বল কোনটা, প্রতিক্রিয়া বল আর কার উপরে কাজ করতেছে, আর কাজ করতেছে কিন্তু এই বস্তুটার উপরে, আর কাজ করতেছে কার উপরে, অবজেক্টের উপরে। তাহলে দেখো ক্রিয়া বল কোনটা, mg কাজ করতেছে আর্থের উপরে, প্রতিক্রিয়া বল কোনটা, আর কাজ করতেছে কার উপরে, অবজেক্টের উপরে। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করতেছে, সেম জায়গায় না। এবং এখানে দেখো এ বস্তু কর্তৃক বি বস্তুর উপরে দেওয়া ক্রিয়াবল কোনটা, এ বস্তু কর্তৃক বি বস্তুতে প্রদত্ত ক্রিয়াবল fa, এবং এই প্রতিক্রিয়াটা কি হচ্ছে, প্রতিক্রিয়াটা বি বস্তু কর্তৃক এ বস্তুতে হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে f(b). তাহলে ক্রিয়াবলটা কি fa এবং প্রতিক্রিয়া বলটা কি fb, এবং ক্রিয়াবল কাজ করতেছে বি বস্তুর উপরে কিন্তু প্রতিক্রিয়া বল কাজ করতেছে এ বস্তুর উপরে। ক্লিয়ার আমরা এই পর্যন্ত? ওকে, তাহলে আমাদের এই ছিল নিউটনের 3টা সূত্রের আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।